টোটাল 8টা গান ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে রেকর্ডিংয়ে আছি। আমাদের তো এখন লিজেন্ড কেউই নাই এখন, মানে যারা যারা কিংবদন্তি, না সুরকার না গীতিকবি, সব কিন্তু বর্তমান যুগের ভাইরাল যুগের লোকজন। কিন্তু আমাদের দেশে একজন লাকি এখন নাই, সঙ্গীত গুরুমুখী বিদ্যা, তো গুরুও নাই, শিষ্যও নাই, আমাদের দেশে এই চর্চাই নাই। যেই দেশে গান বাজনা শেখার রীতি নাই, রেয়াজ নাই, ওই দেশে আপনি কিভাবে কি করবেন? মায়ের মন্তব্য কি তাহলে? আমি তো মার সাপোর্টেই গান শিখতে পেরেছি। আমি দিনের বেলা বিজনেস করি, রাতের বেলা মিউজিক করি। জীবনে এরকম কোনো গল্প কোনো নারীর সঙ্গে? একজন নারী? একজন তো অবশ্যই না, আপনার জীবনে বহুজন। নারী, তুমি পাপী, তুমি দেবী, তুমি লোভী, তুমি একে নয় তৃপ্ত, একে নয় মুগ্ধ, তুমি যাচো বহুজন, তোমার বহু প্রয়োজন। প্রেম মানে কি মিসবাহ আহমেদের কাছে? খুশবু কি তরহ ফেলা থা মেরে চারসু, সে আমার চারিপাশে খুশবু কি তরহ লাইক ফ্রেগনেন্স ছড়িয়েছিল। मैं उसे महसूस कर सकता था, আমি তাকে অনুভব করতে পারতাম, ছু सकता না था। হি জল বিছানো বনপথ দিয়া, আবার যদি দেখা হয় করো চেনা হবার অভিনয়, ভুল হলে ভুল বুঝো না, পুরনো চোখে তাকালে আবার দেখা হলে, আবার দেখা হলে। কি খবর? খুব ভালো, আবার তো দেখা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি একটু দর্শকদের সাথে কথা বলে এসে তারপর আড্ডা শুরু করছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটের। আজকে আমার সঙ্গে যিনি আছেন, গান তো গেয়েই ফেললেন শুরুতে, এবং তিনি আধুনিক গজল এবং একই সাথে ক্লাসিক্যাল গান গাইতে ভীষণ ভালোবাসেন, এবং তার এই ধরনের গান শুনতে আমরা খুব পছন্দ করি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা যেমনটা জানি যে বিজনেসম্যানরা একটু বোধ হয় একটু কাঠখোট্টা হয়। আমি জানি না, আম সো সরি ভুল বললাম কিনা, তবে তিনি একেবারেই উল্টো। একে তো বিজনেসম্যান তার প্রফেশন, বাট তার যে প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা, আদ্যপান্ত তিনি একজন শিল্পের মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন গুণী সঙ্গীত শিল্পী মিসবাহ আহমেদ। সময় কেমন যাচ্ছে? এতগুলো কথা ডিজার্ভ করে কিনা জানি না, কিন্তু আসলে ডিজার্ভ করি না। সো নাইস অফ ইউ। না না, আপনি ডেফিনেটলি ডিজার্ভ করেন, এবং আপনি আজকে আমার শো এর অতিথি। অতিথি হচ্ছে ভগবানের মতো, তাকে অনেক বেশি আপ্যায়ন করতে হয়। সেটা কি ভগবানকে তাহলে কি? না না, ব্যাপারটা আমি ওইভাবে বলিনি। এটা একটা প্রচলিত কথা, এটা দর্শকরা হয়তো অনেকে ভুল বুঝবে, এটা একটা প্রচলিত কথা। থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছে ছিল এবং আমি ডাক পাওয়া মাত্রই চলে এসেছি। থ্যাংক ইউ। এন্ড আমার কথা বলতে খুব ভালো লাগে। এটা আমি জানি, আপনি খুব কথা বলতে ভালোবাসেন, এবং সময়ও আপনার সে কথাময়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, এটা খুব স্বাভাবিক। নতুন গান নিয়ে শুনতে চাই। নতুন গান আমি একটা করেছি রংধনু মেয়ে, আর আরেকটা গান করেছি আয়তকে নিয়ে যাই বহুদূর। দুটো গান, টোটাল 8টা গান ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে রেকর্ডিংয়ে আছি। এটা এই ঈদের আগে ইনশাল্লাহ প্রকাশ। আমরা কোন প্ল্যাটফর্মে পাবো গানগুলো? কোন একটা ভালো ব্যানারে যাবে। আচ্ছা, মাঝখানে একসাথে অনেকগুলো গান নিয়ে কাজ করেছেন, 100টি গানের একটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন, সেখানে 30টি গান করা হয়েছিল। হ্যাঁ, তো সেই গানগুলো কি মানে পুরোপুরি 100টি করা সম্ভব হয়েছে, নাকি 30টি করে আপাতত একটু? না, আমার কাজ কমপ্লিট হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার কাজ কমপ্লিট হয়েছিল। বাংলাদেশের এখন যে ইয়াং জেনারেশন, এই জেনারেশনের কথা বললে মানে গজলাঙ্গিকের গান বলি বা ক্লাসিক্যাল গান, কারণ ক্লাসিক্যালটা তো বেজ, এটা তো দরকারি হয়। সেই জায়গা থেকে এই প্রজন্মের প্রতি আপনার বলার কি আছে? না না, মানে মৌ, একটা জিনিস বুঝতে হবে, ক্লাসিক্যাল উচ্চ অঙ্গ উচ্চাঙ্গ। এখন আসলে কি আমাদের দেশে ক্লাসিক্যাল মিউজিকটা চর্চা হয়? আমাদের দেশে যখন ট্যালেন্ট হান্ট শুরু হলো, ট্যালেন্ট হান্ট শুরু হওয়ার পরে ধরেন যে আমাদের যে সুবীর নন্দী বা শ্রদ্ধেয় এবং এন্ড্রু দা, যারা মারা গেলেন, যারা আমাদের তো এখন লিজেন্ড কেউই নাই এখন, মানে যারা যারা কিংবদন্তি, না সুরকার না গীতিকবি, সব কিন্তু বর্তমান যুগের ভাইরাল যুগের লোকজন। কিন্তু আমাদের দেশে একজন লাকি এখন নাই। একজন নিয়াজ মোহাম্মদ বেঁচে থেকেও গান করেন না, হ্যাঁ, তারপরে অভিমানে। আর যখন ট্যালেন্ট থেকে ছেলেপেলে আসে, তাদেরকে দিয়ে যখনই যেই শিল্পীটি মারা যান, তাকে দিয়ে ট্রিবিউট শো করানো হয়। একজনের সিঙ্গিং ক্যারিয়ার 35 ইয়ার্স, ওই ছেলেটা বয়সে হয়তো 30 বছর, ও কিভাবে রিপ্রেজেন্ট করবে? হাউ কাম? আপনার পক্ষে কি রেখাকে রিপ্রেজেন্ট করা সম্ভব? না, কোয়াইট ইম্পসিবল। আমার পক্ষে অমিতাভ বচ্চনকে রিপ্রেজেন্ট করা সম্ভব? এটা এত সহজ আমরা বুঝে যাই,
দেখা যাচ্ছে সুবীর নন্দীকে রিপ্রেজেন্ট করতে চায় এই সেদিনের ছেলে, তাদেরকে সব চ্যানেল গান গাওয়াচ্ছে। এই ব্যাড প্র্যাকটিস যতদিন বন্ধ না হবে, আপনি বলেন ঘরানাদার একটা আর্টিস্টের নাম বলেন যে ঘরানাদার চর্চা করে, গান শিখেছে, গান শেখে, খুঁজে পাবেন আপনি। এই আঙ্গুল গুনে ফেলবেন, অনেক নাম বলে ফেলবেন, কোনো জায়গায় সমস্যা হবে না, কিন্তু একটা ঘরানাদার আর্টিস্ট, চর্চিত, শিক্ষিত, সুকুমার বৃত্তির জন্য একটু শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে। সুকুমার বৃত্তি কথাটাই তো হারিয়ে গেছে। আমার তো মনে হয় যে অনেকে হয়তো এই শব্দটার যে অর্থ, এই অর্থটাই জানে না। না, এইভাবে হয় না। আপনি একটা বলাই হয় যে সঙ্গীত নিঃশ্বাস দিয়ে ছবি আঁকার নাম সঙ্গীত। একটা সূর্যাস্ত আপনি দেখাতে পারবেন একে, একটা সূর্যোদয় কিংবা ময়ূর কিভাবে পাখা মেলে দেখাতে পারবেন একে, কিন্তু একটা সা, একটা রে, একটা পা, একটা মা, কোমল মা কিভাবে দেখাবেন? গিয়ে দেখাতে হবে। সঙ্গীত গুরুমুখী বিদ্যা, তো গুরুও নাই, শিষ্যও নাই, আমাদের দেশে এই চর্চাই নাই এখন। আমি আপনার জীবনের গল্প যদি শুনতে চাই, যে আপনার সেই শুরুটা, ছোটবেলার সেই শুরু বা সঙ্গীতের মাঝে মানে বেড়ে ওঠা, সেই গল্প কেমন ছিল? কষ্টের, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান। আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি ব্যারিস্টার হই, লন্ডনে যেই লেখাপড়া করি, আমার কোনো ভাই বোন নেই। তো উচ্ছন্ন যে গান বাজনা করা, এটা তো কেউ পছন্দ করবে না। আর এখনো অনেক বাবা মা করে না, তখন তো আরো করতো না যে গান বাজনা মানেই ছেলে উচ্ছন্নে চলে গেছে। একদম উচ্ছন্ন, মানে এখনো আমার 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 কাজিন, আমার মানে বিভিন্ন মামা চাচারা বলে কোনো জায়গায় জব টব নাও, কি করলে জীবনে। তো এটা আলটিমেট টার্গেট আর কি, যে কোনো একটা ব্যাংক বা কোনো একটা অফিসে চাকরি না করলেই নয় আর কি। তারপরে কি আপনি জব করেছিলেন নাকি করেন? নাম করিনি। তারপরে যে বিজনেসে যে ঢুকলেন, যে আপনি বিজনেসে আমি বাধ্য হয়ে ঢুকেছি, আব্বা চলে গেলেন, আমার বিজনেস ধরতে হলো। তখন কি বাবার বিজনেস? আমি ম্যানেজিং ডিরেক্টর অফ বেঙ্গল ফাউন্ডেশন। আই নো দ্যাট। এটা কি বংশ পরম্পরা, তখন এটাতে আপনাকে বাধ্য হয়ে বসতে হলো? হ্যাঁ। ওহো, আমার তো ভাই বোন বোনও নাই। আমি দিনের বেলা বিজনেস করি, রাতের বেলা মিউজিক করি। কখনো এমন হয় যে দিনের বেলা যখন শো থাকে, হয়তো রেকর্ডিং থাকছে, তখন কিভাবে ব্যালেন্স না, করেন? আমি কখনো মানে এই বিষয়টাকে সাথে কোনো কম্প্রোমাইজ করি না। কিন্তু আজকে করেছি। এখন আপনারা মানে রাতের বেলাতেই আছে, দর্শক আমাদেরকে আমি দেখছে। আজকে করেছি, কারণ আমার এখানে আসার ইচ্ছে ছিল। এটা স্ট্যান্ডার্ড শো, এবং শুনেছি মৌনা ম্যাজিকও থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই কৃতজ্ঞ আপনার প্রতি। একটু গান শুনতে চাই, তারপর আবার গল্প করব। আমি জানি গান শুনতে চাইলে আপনি রেগে যান আমার উপর, কারণ আমি আজকে আপনাকে গিটার দিতে পারিনি এখানে। গান শুনতে হলে একটা হারমোনিয়াম দরকার ছিল, একটা গিটার দরকার ছিল, মিনিমাম একটা সুর দরকার ছিল। তো গানে যাই পড়ে, যার গলায় সুর থাকে সে আসলে এমনিতেই গান গাইতে জানে। সুখেছি আমরা। আচ্ছা, কোনো ব্যাপার না। আমি তাহলে একটু সময় নিচ্ছি, আপনি একটু পরেই গান শোনান, কোনো অসুবিধা নেই। অন্য গল্পে যাব। আপনার যারা পরবর্তী প্রজন্ম, তারা গানের সাথে কতটা সম্পৃক্ত? না, সেটা আমি বলিনি। দেখেন, একটু আগে বাবু ভাইয়ের সাথে একটা কথা হচ্ছিল, উনি বলছিলেন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে কালকেই গিটারটা ধরে দিয়ে যে যিনি শেখাচ্ছেন তাকে বলে এই গানগুলো তুলে দেবেন। তো যেই দেশে গান বাজনা শেখার রীতি নাই, রেয়াজ নাই, চর্চা নাই, যারা শেখায় তারা জানে না, আর যারা জানে তারা শেখায় না, ওই দেশে আপনি কীভাবে কী করবেন? এখন সবাই গান শিখতে চায়, সবাই ফেমাস হতে চায়, কিন্তু ওই জার্নিটা তো খুবই কষ্টকর, খুব কষ্টকর। গুরুর পায়ের কাছে বসে গুরুমুখী বিদ্যা এভাবে হয় না। আপনার প্রথম গুরু কে ছিলেন? ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, শ্রদ্ধা তার প্রতি। তারপর কিভাবে কন্টিনিউ করলেন? বোম্বে। আপনি তো অসম্ভব রকমের এখন ভাগ্যবান একজন মানুষ। ওস্তাদ মাসুদ আলী খান, দিল্লি, তার প্রতি শ্রদ্ধা। বাট যখন মানে আস্তে আস্তে আগাচ্ছিলেন এবং গান গাইছেন, পরিবারের সবাই দেখছে, তখন বাবা মার বক্তব্য কি ছিল? কি হয়ে গেল? তখনও তারা কি হ্যাপি ছিলেন না যে ছেলে এত চমৎকার গান গাইছে? বলেনি। মানে বাড়ির কোনো আড্ডাতেও কখনো গান করেননি, তারা শোনেনি? আমার নিজস্ব মিউজিক্যাল ফ্লাইট আছে, ওখানে সব মিউজিশিয়ানরা আসে, আমি গান টান করি, তাতে বিরক্ত হয়। মানে মাও কি তাই? না। মায়ের মন্তব্য কি তাহলে একটু শুনি। আমি তো মার সাপোর্টেই গান শিখতে পেরেছি। আমার মার জন্য গানটা শিখতে পেরেছি। উনি বাংলার অধ্যাপিকা, বাংলা ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো ওনার সাপোর্টে আমি গানটা শিখতে পেরেছি, শিখতে পারছি, শিখছি। কিন্তু আদারওয়াইজ এই একলা যুদ্ধ খুবই কষ্টকর ছিল। হ্যাঁ, খুব কষ্টকর ছিল, আদারওয়াইজ আমি পারতাম না।
আপনি শুরুতেই বলেছেন বাবা মা চাইতেন যে আপনি ব্যারিস্টার হন, কিন্তু আপনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, ম্যানেজমেন্টে পড়েছেন। লাইফটাকে কতটা ম্যানেজ করতে পেরেছেন এই পর্যন্ত? একদম ফেলুর গাই। এটা এইভাবে আসলে বলা যায় না, মানে ব্যক্তি জীবনের গল্প শুনতে যদি চাই তাহলে সেই ব্যক্তি জীবনটা কতটা আর ব্যক্তি গোছানো? জীবন নিয়ে জিজ্ঞেস করেন, আমি সব বলে দিব। তাহলে প্লিজ বলে দিন। বলেন। মানে ব্যক্তি জীবন, আপনার প্রেম, আপনার মানে ও প্রেম, আমার তো প্রেম অনেক খুব মানে বেশি প্রিয় হয়। জিনিস। হ্যাঁ আমি জানি সেটা। প্রেম আমার খুব পছন্দের জিনিস, এবং সেই প্রেমটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হয় আমি খুব অস্থির থাকি। আচ্ছা, প্রায়শই প্রেমে পড়ি। বাহ। কোনো নান্দনিক কথা বলিনি কিন্তু। না না, আমি বুঝেছি আপনি প্রায়শই প্রেমে পড়েন, সেটা হুম। ভালো। জীবনে এরকম কোনো গল্প, কোনো নারীর সঙ্গে প্রেমের সেই গল্প যেটা আজকে একজন share- নারী? একজন তো অবশ্যই না, আপনার জীবনে বহুজন। এটা কি আমার বেলায় শুধু প্রযোজ্য? না না, আমি এটা সবাইকেই জিজ্ঞেস করি, এখানে যারা আসেন তাদের নজরুল প্রত্যেকের সাহেব সাথে লিখেছিলেন, কথা হয়। নারী তুমি পাপী, তুমি দেবী, তুমি লোভী, হুম। তুমি একে নয় তৃপ্ত, একে নয় মধ্য, তুমি যাচো বহুজন, তোমার বহু প্রয়োজন। তাহলে আমি 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 করলে দোষ কি? খুব চমৎকার ভাবে নারীদের মানে এই কবিতাটাই আপনার আজকে এখানে শোনাতে হলো, বাট এটার বের হয়ে গেল। অপোজিট কবিতাও তো আছে। সেই জায়গা থেকে এত ডিপ্লোম্যাটিক আনসার দিলে আমার শো কেউ দেখবে না। আপনার সেও দেখবে, To the- আপনার to জন্য the- দেখবে। না না, টু দ্য পয়েন্টে আসুন। টু দ্য To the পয়েন্ট। point, আমি 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 এখনো একটা প্রেমে আছি। এখনো প্রেমে আছেন? দারুণ। প্রেম মানে কি মিসবাহ আহমেদের কাছে? প্রেম মানে হচ্ছে যে স্মেল ছোঁয়া যাবে না, ইটস লাইক এ ফ্রেগনেন্স। ওকে, ইটস লাইক এ ফ্রেগনেন্স। হ্যাঁ, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু অনুভব করা যাবে। ওকে। वो के खुशबू की तरह फैला था मेरे चार सू, সে আমার চারিপাশে খুশবু की तरह লাইক ফ্রেগনেন্স ছড়িয়েছিল। मैं उसे महसूस कर सकता था, আমি তাকে অনুভব করতে পারতাম, ছু सकता না था। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আপনার কাছে প্রেম। প্রেম। আমি কাল আমার একজন গেস্টকে মানে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে প্রেম মানে কি, তো তিনি আমাকে বলেছেন যে প্রেম মানে হচ্ছে আমি এবং ওই মানুষটি আমরা যেমনটা আছি এমনটাই থাকবো, আমাদের কোনো পরিবর্তন হবে না। না হয় না, এটা শুনে আমার একটা দিক ভালো লেগেছে। মানে অনেকে তো বলে যে রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট, আস্থা and ওটা তো love কাঙ্ক্ষিত সবকিছু- পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ, বাট যখন কাউকে বদলাতে হয় না কারোর জন্য, তখন কিন্তু এই সবগুলো ব্যাপারই বিরাজমান থাকে। আসলে কি বদলাতে হয় না? এটা ডিপেন্ড এটা করে তো কাঙ্ক্ষিত পরিস্থিতি। আপনি যেটা বলছেন এটা কাঙ্ক্ষিত পরিস্থিতি, যে আমরা কাউকে আরোর জন্য বদলাবো না, কারোর সাথে কিছু বেমানি করবো না, কোনো ডিসরেসপেক্ট করবো না, এগুলো হচ্ছে কাঙ্ক্ষিত পরিস্থিতি। কিন্তু যাপিত জীবন কি তেমন? না, যাপিত জীবন পুরোটাই আলাদা। সেটাই। আধুনিক, ক্লাসিক্যাল এবং গজলাঙ্গিকের গান আপনার কোনটা বেশি ভালো লাগে? অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীত। একটা গান বাজনার একটা বেসিক থাকে, সবকিছু একটা বেসিক থাকে। যেমন এই ভদ্রলোক আমাদের এখানে যারা কাজ করছেন, সবাই আমাদের এখানে যারা কাজ, যিনি ক্যামেরা চালাচ্ছেন, যিনি লাইট করছেন, যারা আছেন, প্রত্যেকে এখানে নন প্রফেশনাল কোনো জায়গা নেই কিন্তু। না, ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। অ্যান্ড প্রফেশনাল আপনি কি করে হবেন? প্রফেশনাল হলে প্রফেশনালিজম শিখতে হবে। প্রফেশনালিজম শিখতে হলে আপনার কারো কাছে শিখতে হবে। তখন আপনি শিখবেন, তারপরে আপনি রবীন্দ্রসঙ্গীত করেন। মানুষ বলে যে নজরুল, আমাদের দেশে একটা ভুল প্র্যাকটিস আছে যে নজরুল সঙ্গীত করলে ক্লাসিক্যাল শেখা যায়। হ্যাঁ, এরকম অনেকেই বলে। হ্যাঁ, আসলে ক্লাসিক্যাল শিখে নজরুল সঙ্গীত ভালো লাগে। হিজল বিছানো বনপথ দিয়া, অনেকগুলো নোট লেগে আসলো, সানি পাগা সাগা পারি। আপনি যদি নোটেশন গুলো না জানেন তা আপনি নজরুল সঙ্গীতটা গাইতেই পারবেন না। হিজল বিছানো বনপথ দিয়া, রাঙায় চরণ আসিবে গো প্রিয়া। আপনি যদি এই গ্রামারটা না জানেন
তাহলে ভরিয়া পরাণ শুনিতেছে গান আসিবে আজি বন্ধু মোর। এই যে গায়কের যে মুরকিগুলো, এই যে নোটেশনের খেলাগুলো আপনি শিখে এসছেন বলেই আপনি নোটগুলো লাগাতে পারছেন। তুলিটা কিভাবে, আঁচড়টা কেমনে যাবে সেটা যদি আপনি একটু তার যথাযথ প্রক্রিয়ার মধ্যে না শিখে আসেন, আঁকলে তাকাই যায়। অনেকে যে বলেও যায় এটা অ্যাবস্ট্রাক্ট। এই আর কি, অ্যাবস্ট্রাক্ট হয় এই যে মানে কথায় কথায় কিন্তু আপনি গান গেয়ে ফেললেন। যখন আমি রিকোয়েস্ট করলাম যে একটা গান কি এবার শোনানো যাবে, আপনি খুব মানে না বলে দিলেন। এটা আমাদের একটু ভাবটাপ থাকে আর কি। না না, সঙ্গীত শিল্পীরা একটু না, আমার আসলে কি জানেন মৌ, আমি বিশ্বাস করেন আমি একেবারে গান গাইতে খুব ভালোবাসি এবং আমি অফিস ফেলে চলে এসেছি, আপনি বুঝতে পারছেন না। এবং কিন্তু কথা হচ্ছে আমি বিশিষ্ট জনকে জিজ্ঞেস করেছিলাম ফোনে যে আমি একটা গিটার নিয়ে এটা দুঃখজনক। আমরা শো শেষ করে ওই বিশিষ্ট মানুষটিকে ধরবো যে আপনি এটা কেন করলেন। জি, আদারওয়াইজ আমার গাড়ির পেছনে আছে, মানে আমি ইজিলি এটা করতে পারতাম, আমাকে অ্যালাউ করলো না আমাকে। এখন দে আর দ্য কিং আর কি। আমরা কি করব, এটা আমি শুনে আমার এখন খুবই আপসেট হয়ে যাচ্ছে। এই রাজতন্ত্রে আমরা তো প্রজার মতো, এখানে কিছু করার নেই। সিনেমা দেখা হয় বাসায় বসে? প্রচুর। কি ধরনের সিনেমা ভালো লাগে? বেলা শেষে। বাহ, আমারও খুব পছন্দের একটা সিনেমা বেলা শেষে। খুব, আপনি মানে ধাম করে এই সিনেমার নামটা বলে ফেলেন। খুব রিসেন্টলি দেখেছেন আবার? 17 বার। বাহ বাহ বাহ। আর যদি মানে জিজ্ঞেস করি যে আর কোন সিনেমা এতবার দেখেছেন? বাগবান। দারুণ সিনেমা, যদি আমার এতবার দেখা হয়নি, বাট মানে খুবই পছন্দের সিনেমা। আপনার কাছে তাহলে কি জীবনবোধ সম্পন্ন সিনেমা খুব ভালো লাগে? একটা মেসেজ থাকতে হবে। খামাখা তো দেখে লালটু মার্কা সিনেমা দেখে লাভ নাই। আপনি দেখেন না, আপনি সিনেমা বলেন, কবিতা বলেন, গান বলেন, যে কোনো কিছুর মধ্যে যেটার মধ্যে আলটিমেট একটা কিছু যদি জীবন আদর্শ না থাকে, সেটা দেখে কি ওই সময়টাই নষ্ট করা। তার থেকে আপনি ওই যে ইউটিউবে এখন সবই শোনা যায়, একটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি রেইনি একটা সাউন্ড দিয়ে হালকা পিয়ানো বাজছে, শুয়ে পড়েন না। আমি তো এটা রেগুলার করি। আমিও করি। আমি এটা প্রতিদিন আমার ঘুমোতে গেলে আমি বৃষ্টির সাউন্ডটা ছেড়ে তারপর আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, দারুণ লাগে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। এই মজাটা সবাই বুঝবে না। না, এবং ওই সাউন্ডের সঙ্গে সঙ্গে আমি অনেক কিছু ভাবি, অনেক পজিটিভ জিনিস ভাবতে থাকি মাথাটাকে কুল করার জন্য, দেন আমি ঘুমিয়ে পড়ি। তো আপনার প্রেম কেমন অবস্থা? আজকে আমি হোস্ট। জিজ্ঞেস করা যাবে না? হোস্টকে তো কোনো প্রশ্ন করা যায় না। আপনি কোন অতিথি? কোথায় লেখা আছে? না, এটা তো আপনি প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন, করুন। বলেন মৌ, আপনার প্রেম জীবন কেমন চলছে? আমার জীবনে প্রেম শুধু আমার নিজের সঙ্গে, কারণ প্রেমে আমার মানে এখন আর ভালো লাগে না, মানে প্রেম নিজের সঙ্গে ভালো। এক সময় তো অবশ্যই আমি প্রেমে পড়েছি, খুব স্বাভাবিক না, মানুষের জীবনে তো প্রেম থাকবেই। বাট এখন আমি নিজেকে খুবই অতিমাত্রায় ভালোবাসি। আমি যে বললাম যে প্রেম, আমি আমার নিজের প্রতি খুব পজিটিভ। আপনার কাছে কেমন প্রেম? আমার কাছে কেমন প্রেম? আমার কাছে একটা কমফোর্ট জোন, যেখানে আসলে মানে আমাকে আনন্দ দেবে, আমাকে এনার্জি দিবে, আমাকে বুস্ট আপ করবে, সেটা হচ্ছে আমার কাছে প্রেম। আর যে আসলে কি কেউ কারোর জন্য বদলায়? অবশ্যই বদলায়। না, তখনই বদলায় যখন প্রেমটা আমাকে খুব আনন্দ দেয়, আমাকে ভালো রাখে, তখন আসলে বদলানো সম্ভব। আদারওয়াইজ সম্ভব না, জোর করে কিছু হয় না, ওটা ভেতর থেকে আসতে হয়। আপনি তো অনেক ব্যস্ত। আপনি কি উপস্থাপকের ভূমিকায় চলে যাচ্ছেন? আপনি তো অনেক ব্যস্ত। এখন এই ব্যস্ততার মধ্যে গান শোনেন আপনি? গান ছাড়া আমি বাঁচি না আসলে। আমি গানে বাঁচি, গানে ঘুমাই, গানে খাই। এক মুহূর্তের মধ্যে আপনার প্রিয় সিঙ্গারের নাম বলেন। এক মুহূর্তের মধ্যে প্রিয় সঙ্গীত শিল্পীর নাম বলা তো খুব কঠিন, কারণ আমার অনেক প্রিয় শিল্পী রয়েছেন। প্লিজ বলেন। আমার সবচেয়ে প্রিয় গান যদি বলি, সেটা হচ্ছে চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। এটা বারি সিদ্দিকীর গাওয়া, লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজি। আর যদি রবীন্দ্রসঙ্গীতের কথা বলেন তাহলে কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, এটা আমার প্রিয় গান। সো আমার গান একটু ডিফারেন্ট। আবার যদি আপনি ইংলিশ গানের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনি ওই গান শুনেছেন, লিভিং অন আ জেট প্লেন, এটা আমার খুব পছন্দের গান। তারপর আই নিড মোর অফ ইউ, চেঞ্জিং মাই রেইন ইনটু সান, এটা আমার খুব পছন্দের গান। সো আবার টেইলর সুইফটের ব্ল্যাঙ্ক স্পেস আমার খুব ফেভারিট। সো এরকম মানে গানের টেস্ট আমার একটু ডিফারেন্ট। আচ্ছা, মানে বলা যাবে না। আপনি ইন্টারভিউ করছেন আমার মতো একটা নাচিসকে। এইসব প্লিজ আমাকে ক্ষমা করুন। আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? তাহলে আমি প্রশ্ন করব। অসুবিধা নেই, বলেন। গল্প করতেই তো না না না, আমি আবার গল্পে আসি। আমাদের যথাযথ কর্তৃপক্ষ গাইতে দিল না। না, এটা খুব দুঃখজনক। আমি মানে ক্ষমা চাচ্ছি এদের কাছ থেকে, সবার পক্ষ থেকে। আবার গল্পে আসি। এই বছরটা জুড়ে কি প্ল্যান রয়েছে সঙ্গীত নিয়ে আপনার? আমি প্ল্যান করে কিছু করতে পারি না মোপা, খাওয়া বললাম আপনি। আমি প্ল্যান করে কিছু করতে পারি না। আমি একটা বিয়ে করেছিলাম, ওটাও প্ল্যান করে করিনি। আমি 2 বাচ্চার বাবা। মেয়েটা অনার্স করছে ফাইনাল ইয়ারে, ছেলেটা অনার্স করছে। এই বছরই মেয়েটা ইনশাল্লাহ অনার্স কমপ্লিট হয়ে যাবে জানুয়ারিতে।
তারপরে বোধহয় ওরা বিদেশ বিদেশে চলে যাবে। এবং আমি ছেলে মেয়ের বাবাকে নিয়ে মন্তব্য কি, বা আপনি কি সময় দিতে পারেন তাদেরকে? প্রচুর। বা আপনি যেরকম আমি খুবই আমাকে 20টা ফ্রেন্ড ডাকবে একটা আড্ডা দেওয়ার জন্য, আমি বাচ্চাদের নিয়ে লং ড্রাইভে যাবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি খুবই খুবই ফ্যামিলি গাই, আমার ফেসবুক দেখলেই দেখা যাবে। অনেকে বলেছে এত ছবি টবি দিও না, বাচ্চাদের চোখ লেগে যাবে, আল্লাহ ভরসা। বাহ, আমি আমি আই লাইক ফ্যামিলি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, সেটা আমরা মেসেঞ্জার বলি, হোয়াটসঅ্যাপ বলি, সব জায়গাতে আপনাকে খুব অ্যাক্টিভ কিন্তু পাওয়া আপনি যায়। একদমই রেসপন্স করেন না। আমি দুঃখিত, আমি আসলে আমার মানে মেসেঞ্জার আমি খুব একটা চেক করি না, এটা অনেকেরই কমপ্লেইন। আর আপনার সাথে অনেকগুলো শো আছে, সেটাও আপনি দেখেন না। না, আমি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে অনিয়ারে ক্ষমা চাচ্ছি এর জন্য। মানে এটা অনেকেই ভুল ভাবে, মানে আসলে আমাকে তো অনেক দৌড়াতে হয়। আপনি তো একটা কোম্পানির প্রধান, এই জন্য আপনি সেখানে বসে বসে অর্ডার করেন, যেটা আনো এটা আনো এটা করো, আর আমাকে বাকেরে অর্ডার করে মই শোটা করতে হবে। সো আমাকে তখন আজকে এখানে, কালকে ওখানে, মানে একদিনে সকালে এখানে, দুপুরে এখানে, রাতে ওখানে যেতে হয়। সো আমার জন্য টাইম মানে ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়। আবার আমার ফ্যামিলি, আপনি একটা কাজ করবেন, আপনি রাতে যখন যে পিয়ানো বৃষ্টির সাউন্ড দিয়ে শুনুন না, তখন মাঝে মাঝে আমাদের গান শুনবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমাকে আপনি গান শোনান। কি গান? খালি গলায় আপনার পছন্দের কোনো গান? বাংলা গান না গজল? গজল। लोग तुमको गुलाब कहते हैं और जाने शबाब कहते हैं, आप जैसे हसीन चेहरों को हम खुदा की किताब कहते हैं, आप जिनके करीब होते हैं, आप जिनके करीब होते हैं, वो बड़े खुश नसीब होते हैं, आप जिनके करीब होते हैं, मुझसे मिलना फिर आपका मिलना, मुझसे मिलना फिर आपका मिलना, आप किसकी नसीब होते हैं, आप जिनके करीब होते हैं, वो बड़े खुश नसीब होते हैं। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা। অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের কি বলবো, মানে আমি নিজে একজন ছোট মানুষ, আমার কথা হচ্ছে যে যেটা ভালো সেটা যেন মূল্যায়ন পায়, এবং আমরা যেন ওই ভাইরালের পেছনে না ছুটে যদি কোয়ালিটির জন্য একটু কাজ করতাম, তাহলে কিছু আমাদের দেশে আর্টিস্ট তৈরি হতো, সেটা সব সেক্টরে। এইটুকুই মিনতি, যারা আমরা চর্চা করছি আমাদেরকে একটু আদরের দৃষ্টি দেখবেন, সন্তানের মতো দেখবেন, ছোট ভাইয়ের মতো দেখবেন, বাস নিজের মনে করে দেখলে সুকুমারবৃত্তির উত্তরণ ঘটবে, কারণ একটা দেশের কালচার সেই দেশটাকে রিপ্রেজেন্ট করে। একেবারেই তাই। থ্যাংক ইউ আরো একবার, অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো ICCL প্রেজেন্স TBS স্পটলাইট থেকে। দেখা হচ্ছে আবারও। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন TBS এর সঙ্গে।